ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়। ইতিহাসের পাতার পক্ষ থেকে এবং যে 22 লক্ষ ক্যান্ডিডেট যারা বঞ্চিত এবং 16 সালের পরবর্তী সময়ে যারা বিএড এবং ডিএলএড করেছেন, তো তাদের পক্ষ থেকেও স্যারকে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং তার ফলে পরবর্তী সময় যারা বিএড ডিএড করেছেন তাদের মনে একটা হতাশা গ্রাস করেছিল যে আর কোনো দিন স্বচ্ছভাবে নিয়োগ হবে কি না। কিন্তু এই আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু এই যে দুর্নীতির বিরুদ্ধে জয়, তো সেই জন্যই স্যারকে অবশ্যই আমাদের শ্রদ্ধা জানাই। তো স্যারকে আমি প্রথমেই বলবো, এই যে আইনি লড়াই এবং তার ফলে যে আপনাদের জয়, তার জন্যই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্যই কি আপনাদের এত বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে? দেখুন, এই আইনের যে দীর্ঘ লড়াই সেটা বলতে পারেন মূলত শুরু করেছিল সমাজের সেই সমস্ত মানুষরা যারা বঞ্চিত হয়েছেন এবং প্রান্তিক সমাজ মানুষ। এবং আমি বলতে পারি যে লড়াইয়ে তাদের সঙ্গী হয়েছিলাম মাত্র। যদিও আইনজীবী হিসেবে আমার কাজ, যিনি আমার কাছে আইনি সহায়তা চান না কেন তাকে আইনি সহায়তা প্রদান করা এবং আদালতের সামনে তার বিষয়টিকে উপস্থাপনা করা আইনি যুক্তির সঙ্গে, সেই কাজটি করেছি, কিন্তু দায়িত্বশীলতার সঙ্গে করেছি। এবং যেহেতু এটা একটা পেশা, ফলে পেশার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই যেহেতু একটা আর্থিক লেনদেনের বিষয় থাকে পেশা যেহেতু, তো এই ক্ষেত্রে মনে হয়েছে যে না, তার বাইরে গিয়েও একটা সামাজিক দায়িত্ব পালন করা উচিত। তার কারণ এই যে ছেলেমেয়েরা যারা ধরুন উদয়াস্ত পরিশ্রম করে পাঠ নিল, মাস্টার ডিগ্রি করলো, বিএড করলো, তারপর তারা একটা আশায় আছে যে আমরা ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট পাবো এবং আমরা আমাদের মেধার পরিচয় দিয়ে, আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে বৈধ পদ পেয়ে আমরা চাকরি পাবো। এটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছিল পশ্চিমবঙ্গে একটা সাধারণ স্বাভাবিক ধারণা হয়ে উঠেছিল যে না, মেধা নয়, অর্থের বিনিময়ে চাকরি। এই জায়গা থেকে তখন এই লড়াইটা শুরু হলো যে কেউ তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, পরের দিনই তার মেয়ের নাম লিস্টে 1 নম্বরে চলে এলো, তার নাম হবে অঙ্কিতা অধিকারী। কেউ আন্দোলন করছে, আন্দোলনের স্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করে নিয়ে সে শেতাবকে টপকে চাকরি নিয়ে নেবে, তার নাম হবে ইনসান আলী। দেখুন, এই ইনসান বা অঙ্কিতা এরা সমাজের বাইরের কোনো মানুষ নয়, এই সমাজেরই মানুষ। কিন্তু তারা কি করেছিল, তারা দুর্নীতির পথটাকে অনুসরণ করেছিল। অপরদিকে তার বিপরীত মুখে দাঁড়িয়ে শেতাব নাসরিনরা তারা কি করেছে, তারা এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা এসে আমাদের হাত ধরে বলেছে যে চলুন আমাদেরকে এই যে লড়াই, এই লড়াইয়ে সঙ্গী হই আমরা এবং আমরা একসঙ্গে লড়ি। এবং আমরা সেই জন্যই তাদের মামলা গ্রহণ করেছি, লড়েছি। এবং আমি এই সমস্ত ছেলেমেয়েরা যারা, এই বাচ্চা ছেলেমেয়েরা যারা এই লড়াই লড়েছেন তাদের প্রত্যেককে কুর্নিশ জানাই। সে ইনসান হোক, মার্জুনা করবেন, সে শেতাব হোক, সে নাসরিন হোক, সে আব্দুল গনি আনসারি হোক। এই ইনসানও কিন্তু একসময় লড়াই করতো, কিন্তু সেই লড়াই করতে করতে সে কোথাও পথভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট হয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টপকে চাকরি নিয়ে নিয়েছে, র্যাঙ্ক জাম্পিং যাকে বলা হয়। ফলে এই বিষয়টিকে দাঁড়িয়ে, এই বিষয়ের উপর দাঁড়িয়ে যখন দেখছি যে সমাজে একটা অংশ দুর্নীতির সঙ্গে আপোষ করে নিচ্ছে, আর একটা অংশ সমাজে তারা দুর্নীতির সঙ্গে আপোষ না করে সমাজে যাতে মেধা সেটার যাতে মূল্য পায় তার জন্য লড়াই করছে, স্বাভাবিকভাবে আমাকে তার সঙ্গে থাকতেই হবে। এবং সেই সামাজিক দায়বদ্ধতা পালন করেছে, সেটা বলতে পারেন সেই সামাজিক দায়বদ্ধতা থেকে, সেই রাজনৈতিক দায়বদ্ধতা থেকে, সেই আদর্শগত দায়বদ্ধতা থেকে আমি তাদের সঙ্গে লড়াই করেছি। এবং তার ফলে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে পেরেছেন যে না, দুর্নীতি করে চাকরি হলে সেই চাকরি চলে যাবে, সেটা সরকারি চাকরি হলেও চলে যাবে। হ্যাঁ, একটা বদ্ধমূল ধারণা ছিল যে সরকারি চাকরি হলে আর চলে যাবে না। এই জায়গা থেকে তো আজকে যখন গুলো চাকরি চলে গেল, তারপরে যে সরকারের আমলে শিক্ষক নিয়োগ হলো এবং দুর্নীতি সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি
প্রত্যেকটা জায়গায় প্রমাণিত হলো। তারপরেও এই যে বিচার ব্যবস্থার ওপর আক্রমণ, আইনজীবীদের ওপর আক্রমণ, এইটা মানে স্বাধীনতার এতদিন পরে এসেও কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমার সত্যি অবাক করেছে। তার কারণ দেখুন, সাধারণভাবে কি হয়, আইনজীবী যারা হন, আইনজীবী উভয় পক্ষেরই আইনজীবী অ্যাপিয়ার করেন, যারা ধরুন মানে কোট আন কোট অপরাধী, যে কোনো মামলার ক্ষেত্রে, আমি এই মামলার ক্ষেত্রে বলছি না, যে কোনো মামলা, তাদের পক্ষেও আইনজীবী দাঁড়ান, সরকার পক্ষেরও আইনজীবী থাকেন, যারা বঞ্চিত তাদের পক্ষেরও আইনজীবী থাকেন। তারা নিজের নিজের বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন, আদালত যেটিকে গ্রহণযোগ্য মনে করে সেই অনুযায়ী রায় প্রদান করেন, এটা স্বাভাবিক। এবং এই আইনজীবীদের উপর আক্রমণ হবে, বিচারালয়ের উপর আক্রমণ হবে, বিচারপতিদের আক্রমণ করা হবে, এটা তো অভাবনীয়। আপনি ভাবুন, একটা সাধারণ উদাহরণ দিই, এবং এটি নিয়ে অনেকের মনে নাড়া দিয়েছে, সেই জন্যই উদাহরণটা দিচ্ছি। ধরুন, রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ হয়েছে, তাহলে কি, আমি আমি উল্টো করে বললাম, বুঝতে পেরেছি। তাহলে কি সবাইকে আক্রমণ করতে শুরু করবে? বা আজকের যে অবস্থায় হয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে, তাহলে কি যারা, যে পক্ষ হেরে গেলেন বা যে পক্ষ মনে করেছিলেন যে না ওখানে বাবরি মসজিদ থাকা উচিত, সেই পক্ষ কি কাউকে আক্রমণ করবেন? এটা কখনো হতে পারে সুস্থ সমাজে? পছন্দ নাও হতে পারে রায়, রায় নিয়ে আপনার 5টা ক্রিটিসিজম থাকতে পারে, আপনি সেই ক্রিটিসাইজ করুন যে রায়ের এই অংশটি সঠিক নয়, এই অংশটি এই হওয়া উচিত, এটা এটা ক্রিটিসিজম, আপনি ফেয়ার ক্রিটিসিজম করুন, কোনো অসুবিধা নেই। গণতন্ত্রে যে কোনো জাজমেন্টের ফেয়ার ক্রিটিসিজম করা যায়, বিচারপতিকে আক্রমণ না করে, তার ছবিতে থুতু না ছিটিয়ে, তার ছবি পায়ে না মারিয়ে, তার ছবি নিয়ে এসে প্রিন্ট আউট করে নিয়ে এসে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ না করে, এগুলো তো করা যায়। আপনি জাজমেন্ট পড়ুন, পড়ে আপনার মনে যদি হয় যে না এই প্যারাগ্রাফের সঙ্গে এই প্যারাগ্রাফ কন্ট্রাডিক্টরি, আপনি লিখুন না, সুন্দর করে লিখুন না, কোনো অসুবিধা নেই। আপনি ফেয়ার ক্রিটিসিজম করুন। ভারতবর্ষে মানে সেই সুযোগ তো ভারতবর্ষের সংবিধান ভারতীয়দের দিয়েছে, কিন্তু ভারতবর্ষের কোনো নাগরিককে তো এই অধিকার দেওয়া হয়নি যে তার রায় পছন্দ হচ্ছে না বা কোনো বিচারালয়ে পছন্দ হচ্ছে না বলে বিচারালয়ে সেই বিচারালয়ের বিচারপতিকে আক্রমণ করবেন বা আইনজীবীদের আক্রমণ করবেন। এটা একটা স্বাধীন পেশা, এখানে আপনি আপনার পছন্দ মোতাবেক কোনো আইনজীবীকে পরিচালনা করতে পারেন না। স্বাধীন পেশা, আপনি কী করবেন? একদমই তাই স্যার। দেখছে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে আপনাদের গত সপ্তাহে ঘেরাও এবং ফোন কলে গুলি করে মারার যে হুমকি, এই যে একটা খারাপ এক্সাম্পল সেট হচ্ছে, এটা ভারতের যে গণতন্ত্র 3টে পিলারের ওপর দাঁড়িয়ে, তার মধ্যে মূল একটা সবথেকে শক্তপোক্ত পিলার যেটা হচ্ছে বিচার ব্যবস্থা। তো তার ওপর এই ধরনের এহেন আক্রমণ এবং সেইখানে শাসক দলের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইটা গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক? না, প্রচ্ছন্ন মদত না, আপনার সঙ্গে একটু ডিফার করছি, এটা প্রকটভাবেই মদত রয়েছে। মানে প্রচ্ছন্ন হলে সেটা অন্য বিষয় হতো, এত প্রকটভাবে মদত রয়েছে। দেখুন, আপনি দেখুন, এসএসসির রায় প্রদান হলো বা তার আগেও মুখ্যমন্ত্রী তিনি বিকাশবাবুকে আক্রমণ করলেন, রায় প্রদানের পরে বা তার আগেও এই যে কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের একদম মানে সকলে আমাকে এবং বিকাশবাবুকে নিরন্তর আক্রমণ করে গেছেন। রায় প্রদানের পরে তারা মনে হয়েছে যে না অন্য 5টা মামলায় হয়তো সেটা কোন দিকে রায় যেতে পারে, তারা একটা আবহাওয়া বুঝতে পারছেন, ফলে সেখানেও তারা আক্রমণ শুরু করেছেন। এবং সেটা যে এইভাবে মানে হাইকোর্টের মতো এরকম একটা হাই সিকিউর জোন, আপনি ভাবুন, কলকাতা হাইকোর্ট, তার পাশে বিধানসভা, তার পাশে রাজভবন, তার পাশে ইডেন গার্ডেন, মানে একদম নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে শুরু করে এক্সিকিউটিভ হেড সকলের এখানে বাস। রাজ্য এই আমার চেম্বার, এখান থেকে এই ধরে এইদিকে গেলে 2টো বাড়ি পরেই রাজভবন। একদমই স্যার। আর হ্যাঁ, আপনি ভাবুন, এই পিছনেই সিটি সিভিল কোর্ট, আর এটা 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোড, তার অপোজিটেই সিটি সিভিল কোর্ট, তার পিছনেই হাইকোর্ট, তার সামনেই বিধানসভা, মানে পাশাপাশি বাড়ি এগুলো সব। এরকম একটা হাই সিকিউর জোন, যেখানে মানে
6টা লোক একসঙ্গে হয়ে গেলে পুলিশ এসে পাশে দাঁড়িয়ে যায়। কেন এসছেন, কিসের জন্য এসছেন? একদম অথচ সেখানে এসে 5 ঘন্টা, শাসক দলে যদি মদত না থাকতো 5 ঘন্টা ধরে এসে এই পাগলামি করছে। এটা কি আপনাদের ভয় দেখানোর না প্রচেষ্টা? দেখুন, হ্যাঁ। এটা করে লাভ হবে না। দেখুন, হুম। এরকম অনেক কিছু দেখেছি। এই মামলা পর্বে কি দেখেছি আমরা? বিচারালয়ে ঢুকতে দেবে না। সেটা তো আইনজীবীরাই করেছে। একদম। এটা এক শ্রেণীর আইনজীবী করেছে। তাহলে এই মানে যেখানে এই দেখুন, যখন একটা শাসক স্বৈরাচারী হয়ে ওঠে না, শাসক যখন ঠিক করে নীতিগতভাবে তারা দুর্নীতিগ্রস্ত, তার পদ বেয়ে তারা শাসন চালাবে, তখন এটাই ঘটে। এটা আমাদের জন্য আমরা যেভাবে আমরা এই লড়াই করেছি তাতে এটা আমাদের জন্য যে নতুন কিছু আনবে এরকম বিষয় না। এই যে ধরুন, এই আমারই মক্কেল নবীনকে ফোন করে হুমকি দিয়েছে আমাকে এবং বিকাশবাবুকে খুন করবে, এবং সঙ্গে তাকেও খুন করবে। সে অভিযোগ দায়ের করেছে, মালদাতে সে অভিযোগ দায়ের করেছে। তো দেখুন, এইগুলো আমরা বুঝেছি যে এগুলো আসলে ওরা ভয় পেয়েছে। কেন পেয়েছে? তার কারণ হচ্ছে তারা বুঝেছেন যে কোনোভাবেই তারা যে কাজটি করছেন সেটা কোনো অ্যাঙ্গেল থেকেই কেউ বৈধতা প্রদান করবে না। একদম এসএসসি নিজে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। এসএসসি শুধু না, হ্যাঁ। আপনি শুধু এসএসসি কেন বলছেন? রাজ্য সরকারও স্বীকার হ্যাঁ, করেছে। রাজ্য- এসএসসি বোর্ড, রাজ্য সরকার, যে সরকারের মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে নিজে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। তারপরেও গালাগালি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস কেন? তার কারণ হচ্ছে তারা এটুকু বুঝেছেন যে যে তারা সমাজের একটা অংশকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। তারা ভাবছেন যে এই অংশটা যদি না থাকতো তাহলে গোটাটাকেই আমরা দুর্নীতিগ্রস্ত করে ফেলতাম। ওদের লড়াই হচ্ছে সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করা, আর আমাদের লড়াই হচ্ছে সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা। ফলে এই লড়াই তো চলবে এবং নিরন্তর চলবে। একদমই স্যার, যদি আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখি, ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ করে কংগ্রেসের প্রথম দিকে দেখি তাবর তাবর নেতারা পেশাগত দিক থেকে তিনি আইনজীবী ছিলেন, কিন্তু তারপরেও তার পেশার বাইরে এসেও সমাজের যে এই যে বৃহত্তর স্বার্থের কথা ভেবে তারা কিন্তু লড়াই করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীন ভারতবর্ষে বিচার ব্যবস্থার ওপর এই আক্রমণ, এটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। কিন্তু সেই সঙ্গে স্যার আরও একটা বিষয়, যে এই যে একদিকে তারা স্বীকার করছে দুর্নীতি হয়েছে, আবার যাদের চাকরি চলে গেছে তাদেরকে এক প্রকার ললিপপ দেওয়া হচ্ছে, রিভিউ পিটিশন করা হবে। তাহলে এই একটা প্রচলিত কথা আছে, মানে হাকিম বদলালেও হুকুম বদলায় না। তো এই যে রিভিউ পিটিশন করলেই যে মানে রায় পাল্টে যাবে, এরকম কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি কতগুলো একটা সাধারণ টার্ম থেকে শুরু করে একটা আইনি টার্মে যাই। হ্যাঁ। যখন কেউ ধরুন আমার কাছে কোনো মক্কেল এলো, ধরুন তিনি কোনো একটি মামলায় হেরেছেন, তিনি খুব স্বাভাবিকভাবেই হয়তো লিগাল অপিনিয়ন নিতে আসেন এই রিভিউ নিয়ে। ধরুন তিনি বলে আজকে ইনফ্যাক্ট এসেছিল, একটি কেএমসির ইঞ্জিনিয়ারদের একটি মামলায় আজকে ইনফ্যাক্ট এসেছিল। তো আমি তারা যে এই রিভিউ নিয়ে অপিনিয়ন নিতে এলে প্রথম যেটা বলি যে শব্দ বন্ধগুলো, যে নিজের ফেলা থুতু কেউ চাটে না। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে প্রথম আমি তাকে বলি যে কেউ যে নিজের ফেলা থুতু সাধারণভাবে কেউ চাটে না। চাটবে তখন যখন বুঝবে থুতু ফেলাটা ভুল হয়েছে, বিরাট ভুল হয়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন রিভিউয়ের স্কোপ আইনগতভাবেই অত্যন্ত লিমিটেড। আপনাকে রিভিউ কেন অ্যাডমিট করবে এটা স্যাটিসফাই করতে হয় আদালতকে প্রথমে, তারপরে পুনর্বিবেচনার প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন মোর দ্যান 90% ক্ষেত্রে রিভিউ ডিসমিসড হয়। তাহলে এসএসসি কি প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মামলার ক্ষেত্রে আর একটা ভুল হয়ে গেছে। ভুল আরো স্কোপ ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। কেন? তার কারণ একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হয়েছে। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে একটা জাজমেন্ট হয়েছে, ভুল মার্জনা করবেন, অর্ডার হয়েছে। প্রথমে জাজমেন্ট, দেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, দেন অ্যানাদার অর্ডার। সেই অর্ডারে বলেছে, প্রথমে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া
জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। দ্বিতীয়, যে এই ধরুন এই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এখনো টেন্টেড হিসেবে চিহ্নিত হয়নি তারা কন্টিনিউ করতে পারবে। তাহলে যারা এখনো টেন্টেড হিসেবে চিহ্নিত হয়নি তারা কন্টিনিউ করা মানে কি, তারা আদালতের এই যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে কন্টিনিউ করা। তাহলে যারা আদালতের ওই নির্দেশকে এক্সিকিউট করে দিল, সাবসিকুয়েন্টলি তারা কি করে চ্যালেঞ্জ করবে? বুঝতে পেরেছেন? একবার গ্রহণ করার পরে আবার কি করে বর্জন করবেন? একবার গৃহীত হলো তারপরে বলছেন না আমি বর্জন করে দেবো, হয় না, লিগাল প্রিন্সিপাল অনুযায়ী হয় না। ফলে স্কোপ এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের ফলে তার নির্দেশের ফলে ওই স্কোপটি আরও ন্যারো হয়ে গেছে। রিভিউয়ের স্কোপ এমনি ন্যারো, ওটাকে আরও ন্যারো করে দিয়েছে, ন্যারো আর হয়ে গেছে। ফলে এখন আর স্কোপ প্রায় নেই বললেই চলে। দেখুন, লিগাল প্রভিশন আছে, কারোর পকেটে টাকা থাকতে পারে, আর জনগণের ট্যাক্সের টাকা তো আছেই, নিয়ে কোটি কোটি টাকা খরচা করতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু অসুবিধা হবে সাধারণ জনগণ, এটুকুই বলতে পারি। তার মানে পরীক্ষা এসএসসিকে ফ্রেশভাবে নিতেই হচ্ছে। আর স্যার আরেকটা বিষয়, টিচারদেরকে 31 তারিখ অবধি স্কুলে যাওয়ার অনুমতি দিলেও গ্রুপ সি এবং গ্রুপ ডিদের দেয়নি। তারপরেও রাজ্য সরকার যে এই ভাতা দেওয়ার যে কথা বলেছে, এইটা কতটা আইনসঙ্গত? দেখুন, প্রথম কথা, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি এর এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি, তাদেরকে ঘুরপথে পয়সা পাইয়ে দেওয়া, এটা আদালত অবমাননার শামিল, প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি দিতে চান, সত্যি সত্যি দিতে চান, যে যোগ্য, তাহলে যোগ্য তো সকলেই, 31,21,175 জন সকলেই যোগ্য। 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় 31,21,175 জন ক্যান্ডিডেট রয়েছে। আমার দেওয়া তথ্য বলছি না, ওটা 22 লক্ষ না, ওটা এসএসসির দেওয়া সুপ্রিম কোর্টের সামনে দেওয়া যে নথি, সেই নথিতে বলা আছে, এটা আমার নিজস্ব কোনো নথি না। ফলে এই সংখ্যক মানুষ যাদের অ্যাডমিট কার্ড রয়েছে, যারা যোগ্য, তাদের প্রত্যেককে দিতে হবে। আপনি যদি একজনকে দেন আর একজনকে দেবেন না, বঞ্চিত সকলে, কেউ চাকরি পেয়ে বঞ্চিত, কেউ চাকরি না পেয়ে বঞ্চিত। আর বঞ্চনার কারণ কি? বঞ্চনার কারণ হচ্ছে এদের অকর্মণ্যতা, অর্থাৎ রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ডের অকর্মণ্যতা, অদক্ষতা এবং দুর্নীতি পরায়ণতা। তাহলে তাদের জন্য যারা অ্যাফেক্টেড হলো, তাদের মধ্যে তুমি ক্লাস করবে? যারা তোমাদেরকে টাকা দিল তাদেরকে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে, এই জিনিস তো চলতে পারে না। তার কারণ গ্রুপ সি গ্রুপ ডিতে বলছে সুপ্রিম কোর্টের অবজারভেশন, আমার কিছু না, যে এই পার্সেন্টেজটা, দুর্নীতি করার পার্সেন্টেজটা মোর হায়ার। তার মানে কি? সেই জন্য তাদের দেওয়া হলো না। আর তাছাড়া তারা যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত না, ছাত্রছাত্রীদের কারণেই মূলত দিয়েছে, সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তাদের যাতে কোনো প্রকার এই পাঠদানের ক্ষেত্রে বাধা প্রদান না হয়। দেখুন, আপনি ভাতা দেওয়ার ক্ষেত্রে আপনি অসাম্য তৈরি করতে পারেন না। একজনকে দেবেন আর একজনকে দেবেন না। আপনার বৃষ্টি মুখার্জিকে আপনি দেবেন আপনার আত্মীয়াকে, আর অন্যরা আপনার আত্মীয়া নন বলে আপনি তাদের দেবেন না, এই জিনিস চলতে পারে না। আপনাকে যার অ্যাডমিট কার্ড আছে তাকেই দিতে হবে, এবং সাম্যতার দৃষ্টিভঙ্গি নিয়েই দিতে হবে। ফলে আপনি এখানে কাউকে ইলট্রিট করতে পারেন না, কাউকে দূরছাই করে দিতে পারেন না। আপনার বৃষ্টি মুখার্জিকে আপনি দিতে চাইলে অন্যজনদেরও দিতে হবে। আপনার আত্মীয়া বৃষ্টি মুখার্জির চাকরি গেছে, আপনার বুকে ব্যথা থাকতে পারে, কিন্তু আপনি যদি টাকা দিতে চান তাহলে কিন্তু সকলকে দিতে হবে। না হলে সকলে যে উদ্যোগ গ্রহণ করেছে, তার মেলে গণমেল করছে, তার বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে তারা অ্যাডমিট কার্ড আপলোড করছে, এটা তারা করবে। পরবর্তী তাদের, আপনিও আছেন সে দলে, যে
তারা আপনারা হ্যাঁ, গ্রহণ এটা করবেন। জানার পর অনেকেই আমাকে মেসেজ করেছে এবং অ্যাডমিট কার্ড পাঠিয়েছে। তাহলে কি সত্যি ভাতা দিলে কি আমরাও কি তাহলে তো এলিজিবল? যোগ্য, তারা হ্যাঁ, এলিজিবল, অল আর এলিজিবল। হুম, আপনি ভাতা যদি একজনকে দেন আর হুম, একজনকে দেবেন না, সেটা তো হতে পারে না। হুম, আপনারা প্রত্যেকেই এলিজিবল। একদম, যদি ভাতা দিতে হয়, হুম, তাহলে ভাতা কিসের ভিত্তিতে দেবেন? একটা তো ভিত্তিভূমি থাকবে। একদম একটা তো ভিত্তিভূমি থাকবে। আপনি যদি বলেন যে না, ওরা চাকরি করেছে, আমি বুঝলাম, তাহলে চাকরি তো বাতিল হয়েছে। কিসের জন্য বাতিল হয়েছে? দুর্নীতির দুর্নীতিগুলো। জন্য। তাহলে চাকরি যারা এই দুর্নীতির জন্য পেলো না, তারা কেন ভাতা পাবে না? তাহলে আপনাকে অ্যাসার্টেন করতে হবে যে দুর্নীতির জন্য কারা কারা পেলো না, তাদেরকেও দিতে হবে। তারাও হকদার। তাদের তো, আমি তো বলবো তারা বেশি হকদার। আপনি ভাবুন, যারা আইডেন্টিফাইড টেন্টেড তাদের টাকা ফেরত থাকবে, কিন্তু যারা কোনো টেন্টেড বলে চিহ্নিত হয়নি তাদের তো টাকা ফেরত দিতে হচ্ছে না। তার মানে তারা মাইনে পেয়েছে। হুম, আর এই ছেলেগুলো যারা চাকরি পেতে পারতো, তারা তো মাইনে পায়নি। আমি তো বলবো এদের ডাবল ভাতা দিতে হবে। ওই জন্যই তো বলেছি, ওদের 25,000 দেবে বলে এদের 50,000 টাকা দিতে হবে। আর যারা দুর্নীতিতে হাতে নাতে ধরা পড়েছে তারা এই নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারছে না। করা আহ, উচিত নয়। এবং তাহলে করতে পারবেন না, এবং হুম, এটা করানোর যদি কোনো প্রকার পদক্ষেপ হয়, সেটা আদালত অবমাননা। এবং যারা করবেন, হুম, যে স্তরে করবেন, যে স্তরের আধিকারিক করবেন, হুম, তিনি আদালত অবমাননার জন্য দায়ী হবেন এবং অভিযুক্ত হবেন, এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা হবেন। তিনি জেলে যাবেন। খুব পরিষ্কার কথা। বেশ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আমার প্রতিটি দর্শক।